নাবিক আয়োজিত আজকের এই পরিবেশ বান্ধব নগর গঠনে রাজনৈতিক দলগুলোর ভাবনা অত্যন্ত সময়োপযোগী একটা আলোচনা। আমার আজকে আরেকটা প্রোগ্রাম ছিল, আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট আমার জন্য, আমাদের জন্য। তাই আমি অনেক প্রতিকূলতার মাঝেও আমি আসার চেষ্টা করেছি। আমি প্রথমেই বলতে চাই, সমস্ত অসম্ভব সম্ভবের দেশ বাংলাদেশ। এটা কিন্তু আসলে পজিটিভলি না, পজিটিভলি হলে খুব ভালো হতো। এটা নেগেটিভলি অসম্ভব সম্ভাবনার দেশ। এখানে কোনো আইন শৃঙ্খলা মানা হয় না, বরং যারা শৃঙ্খলা মানে, আইন মানে, তাদেরই শাস্তি হয়। তো সেই শাস্তিতে আমরা যখন কথা বলছি, আমি যেখানে অবস্থান করছি এখন, সেইখান থেকে 200-300 গজ দূরে হয়তো বা উসমানী উদ্যান, আমার যদি ভুল না হয়, কিছু আগে, কয়েক বছর আগে আমরা কত বছরের গাছ মানে নির্বিঘ্নে সরকারকে কাটতে দেখেছি। পৃথিবীতে কোথাও নেই সরকারের সন্ত্রাসবাদ, একমাত্র বাংলাদেশে এটা আছে। এই যে গাছগুলো তারা কেটেছে, তার বদলে কিন্তু গাছ লাগায় নাই। আমি ধানমন্ডি এলাকায় থাকি, সেইখানে আমি প্রত্যেক দিন যাওয়া আসার সময় রাস্তার মাঝখানে যে দুইটা আপ ডাউন রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগানো হয় শোভাবর্ধনের, সেটা দেখতে দেখতে গাছের কোন গাছটার কয়টা ফুল হলো গাড়িতে বা রিক্সায় বসে আমি দেখি। হঠাৎ করে একদিন দেখি কন্ট্রাক্টর গাছগুলি সমূলে উৎপাটন করছে, কেটে ফেলছে রাতের গভীরে। আমি যেহেতু রাতের বেলা কাজ করি, টকশো করে ফিরি, আমার কাছে অবাক লাগলো যে এই গাছগুলো রাতের বেলা কেন কাটছে। 2-3 দিনে দেখলাম সাবার করে ফেললো। এবং গাছ কাটছে কেন, এটা আরও অভিনব পন্থা তাদের। কারণ গাছগুলো বড় হয়ে গেছে, বড় গাছে তাদের কতটুকু ছায়া দিবে, পাখি আসবে, গান গাবে, খাবে দাবে, এইসব মানুষকে কতটা উপকার করবে সেটা না। ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর, সরকারি কর্মকর্তাদের নতুন করে টেন্ডারে আবার গাছ লাগানো কর্মসূচি থাকবে, আবার অর্থ এখানে ইনকাম হবে। গাছ যেহেতু বড় হয়ে গেছে, অতএব গাছের মধ্যে আবার পয়সা লাগাতে হবে। এটাই হচ্ছে জনগণের, আমার, আপনার, সবার ট্যাক্সের পয়সা, এই হচ্ছে আমাদের উদ্ধার করা। তো আমরা যখন সমস্ত দখলের সমস্যার মধ্যে থাকি, আমরা কর্তনের, গাছ কর্তনের সমস্যার মধ্যে থাকি, একজন বিশেষজ্ঞ যেটা বললেন, কোন গাছে যে কোন পাখি বসে বা পরিবেশের জন্য কোন গাছটাও আমাদের পরিবেশ বান্ধব, এটাই আমরা জানি না আমরা যখন কথা বলছি। তো এই যে আমরা জানি না, কার্জন হলো কিন্তু এখান থেকে খুব বেশি দূরে না, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বোধহয় ওইখানেই দাঁড়িয়ে আছি, প্রায় কাছাকাছি। সেইখানে শুধুমাত্র কার্জন হল ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরানো কয়েকটা গাছ ছাড়া, আমি পরিবেশবাদী। ওইখানে অনেকগুলো বৈজ্ঞানিক থাকে, আমার ভাইয়েরা। আমি কাউকেই দেখি নাই যে একদিনের পয়সা, বেতনের পয়সা নিয়ে চাঁদা তুলে আমি অনেক অন্যায় কাজ করতে দেখেছি, কিন্তু চাঁদা তুলে গাছ লাগাতে দেখিনি। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন বৈজ্ঞানিক যদি গাছ লাগাতো, তাহলে কিন্তু আজকে পজিটিভ হলেও হতে পারতো। মানুষ নেগেটিভের পেছনেই শুধু ছোটে, এটা ঠিক না। যাক, লাগালে ধন্যবাদ, এবং এটা আরও 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 স্প্রেড হোক, এটাই আমরা চাই। পাশাপাশি আমি এইটুকু বলবো যে মানে আমরা কতটুকু চাই সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সব কিছুই রাজনীতিবিদদের দোষ, অস্বীকার করি না। নদী দখল, সাগর দখল, পুকুর দখল, মাছ দখল, ঘাট দখল, গাছ দখল, সব করে। রাজনীতিবিদদেরকে শেখায় কারা? রাজনীতিবিদদের আগে কিন্তু একটা গাছের পিছনে গিয়ে পড়ে না যে এই গাছটা সুন্দর দেখলাম, কালকে এটা বিক্রি করে ফেল। তাকে বুদ্ধি দেয় কারা? যারা বুদ্ধি দেয়, বাংলাদেশে এটার কোনো শাস্তির বিধানই নাই। আমরা ক্লাইমেট চেঞ্জের এফেক্টের একটা দেশ, প্রথম সারির সারা বিশ্বের। ওই তুলনায় বাংলাদেশ মানে নেগেটিভের দিক দিয়ে প্রথম। 173টা দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ, 24-এও আমরা এটা দেখেছি। কিন্তু একটা জায়গায় সত্য যে ক্লাইমেট চেঞ্জে আমাদের কিন্তু অবদান খুব কম। সারা বিশ্বের যত ধোঁয়া, যত পলিউশন, সবগুলো যে আকাশটা খালি পায় সেই আকাশটা দখল করে।
আমি ক্লাইমেট চেঞ্জের অনেকগুলো প্রোগ্রাম করেছি, সেখান থেকে আমি কিছুটা জানি। সেই দখলের জায়গায় বাংলাদেশের আকাশটা, যেহেতু বাংলাদেশে বিমান কম, বাংলাদেশের শিল্প কারখানা ওই তুলনায় কম, তো আকাশটা যে খালি থাকে, বিশ্বের কিন্তু ক্লাইমেট চেঞ্জের সমস্ত ধোঁয়া বর্জ্যগুলো বাংলাদেশে জমে। সেইখানেও কিন্তু আমরা একদম শেষের দিকে পিছিয়ে আছি, এবং দূষণের ক্ষেত্রে আমরা একদম শেষের কাতারে, একদম শেষের দিকে, প্রথম দিকে আমরা আছি। তো সেই জায়গায় আমরা, আপনারা এমন সময় করেছেন, সামনে বাংলাদেশের নির্বাচন যদি এই সরকার দেয়, তাহলে সামনে বাংলাদেশের নির্বাচনের আগে আপনারা সবগুলো রাজনীতিবিদদের নিয়ে যদি বসেন, এরকম সেমিনার করেন। আমি এইখানে আজকে একটা জিনিস আমার ভালো লেগেছে, এইখানের পরিবেশ বান্ধব কতটা বাংলাদেশের মানুষ জানি না, কিন্তু পরিবেশের সাংবাদিক বান্ধব আমি দেখেছি আজকে। আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একজন পরিবেশ বান্ধব আজকে পরিবেশ আপনার কি অ্যাডভাইজার হয়েছে। এই যে পরিবেশ অ্যাডভাইজার আমরা 9 মাসে কিন্তু দেখিনি। একমাত্র পলিথিন নিয়ে আমরা কয়েকটা কথা বলতে শুনেছি, কিন্তু পলিথিনেরও খুব একটা কাজ হয়েছে আমরা দেখিনি। উনি দেশি বিদেশি অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু পরিবেশের কোনো নদী, একটা নদী দখল উদ্ধার হয়েছে, কোথাও পরিবেশের 5000 গাছ লাগানো হয়েছে, কোথাও যদি আমরা দেশের জনগণ করে যদি গাছ লাগায়, 18 বা 20 কোটি জনগণ যাই হই না কেন, তাও কিন্তু 40 কোটি গাছ লাগানো যায়। একটা সময় আমরা দেখতাম যে আপনার বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ আজকে যত মারা যায়, তার চেয়ে অনেক কম মারা যেত। দাদা নানিদের কাছ থেকে শুনেছি যে তাল গাছ খেজুর গাছ ছিল, খেজুর গাছ তাল গাছের জন্য বিদ্যুৎগুলো সেই উঁচু উঁচু গাছগুলোকে আকর্ষণ করত। সে গাছগুলো এখন কেটে ফেলা হয়েছে, গ্রামেও কিন্তু এখন আর ওই গাছগুলো নাই, যে গাছগুলো আমাদেরকে আমাদের জীবন থেকে বাঁচাতো। আজকে হঠাৎ করে দেখি আমরা যে বৃষ্টি নাই, কিছু নেই, হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকিয়েছে, 8-10 জন মারা গিয়েছে। এই যে ক্ষতি কিন্তু আমাদেরই হচ্ছে। এই জনসচেতনতাটাও আমাদেরকেই বৃদ্ধি করা উচিত, বৃদ্ধি করতে হবে আমরা মনে করি। অথচ আমরা কিন্তু এই জায়গাগুলো কেউই যাই না, কখনোই যাই না। রাজনীতিবিদরা রাজনৈতিক বক্তৃতা দেয়, কিন্তু রাজনীতিবিদদের যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়, রাজনীতিবিদরা কিন্তু করে না। মাঝখানে বিএনপির সময় লাস্টের দিকে 2001 থেকে 2006 দিকে আমরা যা দেখেছি, বৃক্ষরোপণ একটা অভিযানে প্রত্যেক নেতারা কিন্তু এলাকায় এলাকায় অনেক গাছ লাগাতো। আমরা আওয়ামী লীগের 15.5 বছরে গাছ কাটা দেখেছি, গাছ লাগানো ওইভাবে দেখিনি যে কোনো নেতা 2000, 5000, 20,000 গাছ লাগিয়েছে। তো এইটা কিন্তু আমরা পজিটিভলি কিন্তু এই জায়গাটায় আবার আজকের আয়োজকদের আমি কৃতজ্ঞতার সাথে বলছি, এটা যদি আপনারা চালু করতে পারেন। আমরা তো শুধু সবাই সবার নামে গীবত করি, গীবতও না, সত্যি ঘটনাগুলোই বলি, আমাদের শুনতে খারাপ লাগে। আমরা প্রতিকারগুলো যদি একটু পাশাপাশি বলি, বা এই যে আজকে যারা সাংবাদিক আছেন, প্রত্যেকের কোনো না কোনো সাবেক এমপি বা বর্তমান এমপি বা কোনো নেতার সাথে সম্পর্ক আছে। আপনারা যদি বলেন সামনে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে আমরা কিন্তু পারি পরিবেশকে বান্ধবে আনতে। আমরা কিন্তু এটা পারি পরিবেশ মন্ত্রীর কাছে বলতে যে আপনি দেখান না বুড়িগঙ্গা নদীটাকেই অন্তত উদ্ধার করেন, তার চারপাশে যত গাছপালাগুলো আপনি দোকানপাটগুলো চলছে সেটাকেই আমরা না হয় উদ্ধার করি। আপনারা এই কথাটাও তো আমরা বলতে পারি তার কাছে। অথচ ওনার সাথে একটা সময় আমি টক শো করতাম, একটা সময় আমি সেমিনার করতাম, এত সুন্দর সুন্দর কথা বলতেন উনি, আমরা মুগ্ধ হয়ে যেতাম। আহারে, মনে হতো যে এদের কাছে কেন ক্ষমতা আসে না। এদের কাছে এমন একটা সময় ক্ষমতা আসছে যখন কোনো রাজনৈতিক দল তাদের পেছনে নাই, মানে সমালোচনা করার। তারা শুধু কাজ কাজ আর কাজ করবে, কিন্তু 9 মাসে আমরা কিন্তু কোনো কাজ করতে দেখি না। যতটা আমরা এই যে দমানো টমানো এইসব দেখছি, ততটা কিন্তু আমরা কাজ করতে দেখছি না। যতটা আমরা বুড়িগঙ্গা উদ্ধার বা অন্যান্য নদীগুলো, তুরাগ নদী, আশেপাশে ঢাকার আশেপাশে নদী উদ্ধার দেখব, তার চেয়ে কিন্তু অনেক বেশি আমরা দেখছি আওয়ামী লীগের টাকা পয়সা কিভাবে সেভ করে দেওয়া যায়। আমরা কিন্তু জন্য 5ই আগস্ট আসে নাই, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে, আমাদের রক্তের বিনিময়ে অনেকের সমস্ত দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল একটা
একটা কুখ্যাত মানুষকে চেঞ্জ করার জন্য, একটা রেজিমের চেঞ্জের জন্য, একটা হায়নার চেঞ্জের জন্য, একটা মাফিয়ার চেঞ্জের জন্য। মাফিয়া চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই। সকালে সূর্য দেখলে নাকি বোঝা যায় সারাদিন কেমন যাবে। আমরা যে সূর্য দেখছি সেটাই আমরা কিন্তু খুব বেশি আশাবাদ ব্যক্ত করতে পারছি না। তবে ওই যে বলেন না যে যদি আপনার সহজ সোজা আঙ্গুলে ঘি না ওঠে তবে আঙ্গুলটা বাঁকাতে হয়। তো আজকে আমি পরিবেশবাদী যারা আছেন তাদেরকে বলছি, আপনারা যান ওই পরিবেশ মন্ত্রীর কাছে, তাকে গিয়ে এই যে আজকের যে কথাগুলো আসবে, যেগুলো উনি কি কাজটা করেছে ওই জবাবদিহিতার পাশাপাশি কি কাজগুলো উনি করতে চান, আগামী যদি আরও 6 মাস থাকেন, 8 মাস থাকেন, 10 মাস থাকেন, বা আরও 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 ওনাদের স্বপ্ন পূরণ করার জন্য থাকেন, ওনারা এই দেশের নাগরিকদের জন্য, এই দেশের জন্য কি করতে চান, এই দেশের জন্য কতটুকু করবেন, এটা আমরা তাদের কাছে আশা করছি। এবং সেই পাশাপাশি আপনারা যদি গিয়ে বলেন যে এই বর্ষাকাল, আগামী মাস থেকে বর্ষাকাল, এই বর্ষাকালে ওনারা কত গাছ লাগাবে, সেই টার্গেটটা যদি আমরা আসলে উনি করবে বা করাতে পারাটাই হচ্ছে মেন কাজ। আপনারা যদি ওনাকে দিয়ে এইবার অন্তত এই কাজগুলো করাতে পারেন, আমাদের অনেকটা আশা পূরণ হয়। কারণ আওয়ামী রেজিম শুধু গাছ কেটেছে, এই গাছ লাগায় নাই। আমি আজকে আপনাদের এই পরিবেশের প্রোগ্রামে আমি গাছ লাগানোর উপর গুরুত্ব দিতে চাই, এবং সেটা প্রত্যেকটা নেতাদেরকে, এবং আপনার সামনের ইলেকশনে যে নেতারা যতগুলো মিটিং করবে, আপনারা যদি ওই মিটিংগুলোই যান, অন্তত পক্ষে আপনারা যদি বলেন যে আমাদের পক্ষ থেকে একজনকে এই মঞ্চে বক্তব্য দিতে হবে, এবং আপনারা যদি এটা বলেন, শুধু একটা বই লেখলেন, বই কিন্তু এখন কেউ পড়ে না, শুধু একদিন সেমিনার করলেন, সেই সেমিনারে কিন্তু অনেকেই আসে না। আপনাদেরই কষ্ট করতে হবে, কারণ আপনারা মাঠে নেমেছেন। যারা কাজ করে তাদেরই আলোচনা সমালোচনা হয়, কাজ না করলে কিছুই হয় না। তাই আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা সব দলকে একসঙ্গে যেমন ডেকেছেন আজকে এরকম ডাকবেন, পাশাপাশি আপনারা প্রত্যেকটা দলের মঞ্চে যাবেন, মঞ্চে গিয়ে নিজেরা ওইভাবে বলবেন, জনগণের একদম কর্ণকুহরে পৌঁছে দিতে হবে যে আমাদের পরিবেশ কোথায়, কতটুকু, কি কাজ করা দরকার। আপনারা জানেন গত কয়েক বছর আগে, 20-25 বছর আগে মির্জা আব্বাস ঢাকার মেয়র ছিলেন। তারপরে উনি হঠাৎ করে আপনার হকারদের পেছনে লাগলেন, হকার উচ্ছেদ অভিযান। এটা করতে গিয়ে দেখা গেল কি উনি নিজে ফেল করে ফেললেন বিএনপি সরকারে। তারপরে উনি ফেল করলেন, কারণ হকাররা তাকে ভোট দিল না, তারা একদম একজোট হয়ে তারা ভোট দিল না। এই যে একটা মানুষের অনেক বদনাম থাকতে পারে, কিন্তু ভালো কাজ করতে গিয়ে যে ফেল করলেন, শুধু ভালো কাজটা, আমরা কিন্তু ওই মানুষগুলোকে, সাধারণ জনগণকে পেলাম না পাশে থাকার জন্য, যে মির্জা আব্বাসী ওই সময় রাইট ছিল। এই যে ওই কাজটার জন্য তার আরও 10টা বদনাম হতে পারে, আমি সেটা নিয়ে কথা বলছি না, কথা বলছি যে ওই কাজটায় হকার উচ্ছেদের জন্য। আজকে দেখেন প্রত্যেকটা এলাকায়, আমরা যারা ঢাকায় থাকি, প্রত্যেকটা এলাকায় একটা মেলা হয়, যাও এমনিতেই পার্ক নাই, যাও ছোটোখাটো একটুখানি পার্ক আছে, বাচ্চারা কোথায় খেলবে, ওই খেলার জায়গাটা দখল করে মেলা বসানো হয়। হ্যাঁ, এতে কিছু গরিব মানুষের হয়তো বা বেচা কিনা হয়, কিন্তু আমাদের আগামী প্রজন্ম কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে। শুধু ধ্বংসের দ্বার প্রান্তেই না, আমাদের বাচ্চারা কিন্তু এখন ঘর থেকে বাইরে বেরোয় না, বের হতেই চায় না। তারা যতটা কম্পিউটার নিয়ে বসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ততটা রাস্তায় বের হতে চায় না। বা খেলার মাঠও নাই, রাস্তাও আমাদের সন্তানদের জন্য নিরাপদ না। গাড়ি ঘোড়া যেটা বলি, সব কিছু মিলে, যেটা বললাম পলিউশন মিলে। আমি একটা সময়, আমার খুব ঠান্ডার রূপ ছিল, এখন আমার গলা শুনলে বুঝেন, আমার গলা ভাঙা গলা। তো আমি বিদেশে যখন পড়ার অফার পাই, আমি যাব, তো শীত প্রধান দেশে আমি শুধু যাই নাই এই ভয়ে যে আমি হয়তো আর বাকি জীবনে কোনো কাজই করতে পারবো না, বা আমি মারা যাব, এই ভয়ে আমি যাই নাই। কিন্তু পরবর্তীতে যখন আমি শীতের মধ্যে, যখন -20 ডিগ্রি দেশগুলোতে আমি গেলাম, আমার স্টুডেন্ট লাইফে আমার ভুল ছিল। পরবর্তীতে যখন আমি গেলাম, তখন কিন্তু আমি বাংলাদেশের তুলনায় ওইখানে ওই শীতের মধ্যে কিন্তু আমি ভালো ছিলাম, কারণ সেখানে পলিউশন ছিল না। তো এই যে পলিউশন আমাদের কতটা এফেক্ট নিয়ে যায়, এটা কিন্তু আমরা সাবলীলভাবে আমরা বলতে পারি। আজকে যতগুলো সাবজেক্ট নিয়ে কথা বলছি, প্রত্যেকটা এর মধ্যে ভাগ করে করে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে অন্তত 10 ঘন্টা করে বক্তব্য রাখা যায়, একসাথে অনেকগুলো হয় না। যেমন ধরেন গাজীপুর, নরসিংদী, আমি কথা বলছিলাম এখানে বসে,
এই এবং আরও শিল্প কারখানা সমৃদ্ধ এলাকাগুলো মানিকগঞ্জ আগে যেভাবে চাষাবাদ হতো এখন কিন্তু হয় না। ওই কেমিক্যালের বর্জ্য পানি যেটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আপনি গেলে এমনিতেই দেখবেন, আপনি ট্রেন থেকে বাস থেকে গাড়ি থেকে দেখবেন লাল নীল হলুদ সবুজ পানি প্রবাহিত হচ্ছে নদীর ভেতর দিয়ে। তো এই যে এই পানিগুলো এখানে বিভিন্ন রকম রূপ নিয়ে ঘুরে বেড়ায় এই পানিগুলো, এবং এতে এফেক্ট হচ্ছে আমাদের, আবার চাষাবাদ হচ্ছে না। সব কিছু মিলে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে আছি। বাংলাদেশের পরিবেশ এমন একটা জায়গা আছে, পরিবেশটা যদি ভালো থাকতো, আমরা যদি ঘুম থেকে ভালো পরিবেশে আমরা যদি ঘুম ভাঙতে পারতো, তাহলে আমাদের অর্ধেক দিন কিন্তু এমনিতেই ভালো থাকতো। আমাদের একজন বক্তা বলে গেছেন যে ট্রাফিক জ্যামে আমাদের যে অবস্থা, এটাও কিন্তু একটা চরমভাবে, শুধু আমাদের সময় নষ্ট তা না, আমাদের কিন্তু পরিবেশ, আমাদের সমস্ত কিছু, কারণ ওই গাড়ির কালো ধোঁয়া, বাংলাদেশের গাড়ি তো এমনি ডিজেলে চলে, তার ওপর গাড়ির কোনো আপনার ফিটনেস নাই। এইসব মিলে যে ওই গাড়িটার মধ্যে যখন ঘন্টার পর ঘন্টা আমরা বা আমাদের সন্তানরা বসে থাকি, তখন কিন্তু আমাদের জীবন জীবিকার এমনিতেই আরও 12টা বেজে যায়। সেই জন্য আমরা বলছি যে এই পরিবেশ, এই দূষণমুক্ত পরিবেশ, এই দখলমুক্ত পরিবেশ, এই আপনার হকার মুক্ত পরিবেশ, এবং সব কিছু মিলে আপনার পরিবেশের কোনো বিকল্প হতে পারে না। আজকের মতো আমি আজকের আয়োজকদের অনুরোধ করব, আপনারা কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা চালিয়ে যাবেন প্রতি মাসেই, এবং তাতে হবে কি জনসচেতনতা বাড়াতে হবে। এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট নাই, এটাই একটা বড় সংবাদ, সুসংবাদ। এই বড় সুসংবাদে কিন্তু আমরা অনেক ভালো কিছু কাজ অ্যাডভান্স করতে পারি। আমরা আগামী বর্ষায় কিন্তু আমরা চাইলেই 20-50 কোটি গাছ লাগাতে পারি, এবং তারপরে ওই এলাকার বড় বড় মানুষগুলো, মোড়ল টাইপের মানুষগুলো, একটা সময় যারা জনগণের সেবা করত, সেই মানুষগুলো কিংবা অর্থবিত্ত সম্পন্ন মানুষগুলোকে কিন্তু আমরা বলতেই পারি যে আপনার এটা সবচেয়ে বড় আপনার জাকাত দান, যে আপনি এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করেন। আপনার বাড়ির সামনে দিয়ে আপনি 2 কিলো 3 কিলো রাস্তা, আপনি এই গাছগুলোকে গরু ছাগলের হাত থেকে বাঁচান, অন্তত 2-3 বছর বাঁচালেই আপনার গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে। এটা আমরা করতেই পারি, এবং অবশ্যই আমাদের গবেষক যে কথা বলেছেন কোন গাছ লাগাতে হবে এটাও দেখতে হবে। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।